হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সার্ভিস 420 স্কুইড গেমের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি খুবই দুঃখিত যে 2 দিন লেট হয়ে গেল। এর কারণটা হচ্ছে কি, আমার বন্ধুর বিয়ে ছিল, তারপর আমিও বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, যে কারণে আমি ভয়েসটা দিতে পারিনি। কিন্তু আমি ভিডিও রেগুলার কন্টিনিউ করতে পারতাম যদি তোমরা আমার বাদে অন্য কারো ভয়েস গ্রহণ করতে, তাহলে আমি কোনো একটা ভয়েস আর্টিস্ট দিয়ে আমি ভিডিওটা কমপ্লিট করতে পারতাম। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা ব্রেক নিয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো ব্রেকের পর আমরা মূল ভিডিওতে চলে আসলাম। আর তোমরা যদি আগের পার্ট না দেখে থাকো তাহলে কিন্তু এই পার্টের কিছুই বুঝবে না। তো যাই হোক, এই পার্টের শুরুতে আমরা দেখেছিলাম যে গত গেমে যারা মারা গিয়েছিল তাদের ডেড বডি গুলোকে সরিয়ে ফেলা হচ্ছে। আর তখন আমরা কফিনের মধ্যে হাতে একা কিছু ক্রস চিহ্ন দেখতে পাই। তার মানে এখানে আর কি চিহ্ন দিয়ে রাখা হয়েছে। এখান থেকে লাশের অর্গান গুলো বের করা হবে। এখনো লাশের অর্গান বের করা বন্ধ হয়নি, জমজমাটি ভাবেই চলছে ব্যবসাটা। আর এইদিকে গেহুন আর চং, আমাদের নায়ক আর নায়কের বন্ধু প্রচন্ড ভয়ের মধ্যে ছিল, কারণ তারা বুঝতে পারছিল না পরবর্তীতে গেমগুলো তারা কিভাবে কমপ্লিট করবে। কারণ বুঝতেই পারছো, গেহুনের যে পার্ট ছিল গত পর্বে, যে ওর ম্যানরা আসবে ওকে বাঁচিয়ে নেবে, ওর কাছে ট্র্যাকার রয়েছে, বাট সেই ট্র্যাকার তো নেই। তো এখন একটা সাধারণ পাবলিক হয়ে গিয়েছে। আর তখন ওর বন্ধু চং বারবার গেহুনকে জিজ্ঞাসা করে, কিভাবে আমরা এই গেমটা জিততে পারবো? তুমি তো এর আগে গেমটা খেলেছো। আর তখনই আমরা দেখি আমাদের ফ্রন্টম্যান ইনহু চলে আসে, যে বর্তমানে এখানে ছদ্মবেশে রয়েছে। আর সে গেহুনকে বলে, এর আগের বার তুমি তো গেমটা উইন করেছিলে, তো এই জন্য তুমি খুব ভালো মতোই জানো এই গেমটা কিভাবে উইন করতে হবে। তো এই জন্য তুমি এখন আমাদেরকে সাহায্য করবে, কারণ তোমার আশাতেই আমি কিন্তু এখানে থাকার বাটনে প্রেস করেছিলাম। বুঝতেই পারছো, গত পর্বে লাস্টে দেখেছো যে ওই ইনহু এখানে থাকার বাটনে প্রেস করেছে। তো সে এখন বোঝাচ্ছে যেহেতু গেহুন একবার জিতেছে, তো গেহুনের সাহায্যে ওরা জিততে পারবে, এই জন্যই এই আশাতেই ওই থাকার বাটনে প্রেস করেছে। তো এর জন্য সে গেহুনকে বলে, তুমি আমাদের অবশ্যই প্লিজ হেল্প করবে যে পরবর্তী গেমটা কোনটা হবে। আর তারপর গেহুন বলে গতবার কোন গেমটা খেলেছিল, ওই যে আমব্রেলা, তারপর তোমার ট্রায়াঙ্গেল, আরো কঠিন কঠিন জিনিস ছিল, এগুলো বের করে নিতে হয়। এবং ওখানে যারা ট্রায়াঙ্গেল সিলেক্ট করেছে তারা খুব ইজিলি জিততে পারতো, কিন্তু যারা আমব্রেলা সিলেক্ট করেছিল তারা কিন্তু খুব সহজ উইন করতে পারেনি। তো এই কথা শুনে ইনহু বলে, তার মানে যারা আমব্রেলা চয়েস করেছিল তারা নিশ্চয়ই বিশাল বড় একটা বলদ ক্যাটাগরির লোক হবে। আর তখনই গেহুনের মনে পড়ে যায় যে ওই বলদগুলোর মধ্যে ও একটা ছিল, কারণ ওই তো আমব্রেলা চুজ করেছিল। আর তখন সেখানে জন নামের আঙ্কেল চলে আসে, ওই যে $1 বিলিয়ন যে ঋণ আর কি। আর সে বলে, এই বিষয়টা আমরা খুব বেশি মানুষদের বলবো না, এই বিষয়টা আমরা খুব কম মানুষদেরকে বলবো, যাতে সবাই উইন করতে না পারে, কারণ যত মানুষ মারা যাবে আমাদের ভাগে তত বেশি টাকা আসবে। বাট গেহুন তখন তাদের সবাইকে বলে, না, আমার তো টাকার দরকার নেই, আমি এখান থেকে যত বেশি সম্ভব মানুষকে সেভ করে বাইরে নিয়ে যেতে চাই, তো এই জন্য আমি এটা সবাইকেই বলে দেবো। কিন্তু এটা শোনার পরে ওই লোভী বুড়ো জন এবং তার লোকজন গেহুনের উপর প্রচন্ড রাগ করতে শুরু করে এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এইদিকে আমরা দেখতে পাই গং নামের সেই বৃদ্ধা মহিলাটা ড্যানি নামের একটা মেয়ের কাছে আসে এবং তাকে খাবার দেয়। আর সে তাকে চুপি চুপি বলে, তুমি যে প্রেগনেন্ট এটা আমি বুঝতে পেরেছি, আর তোমার যদি কোনো সাহায্য লাগে তাহলে পরবর্তীতে তুমি আমাকে জানাতে পারো, কারণ আমি নার্সের কাজও এক সময় করেছি। তবে তোমার এই সময়ে তো বাসায় বসে রেস্ট করার কথা ছিল, তুমি এরকম একটা ভয়ঙ্কর জায়গায় কেন এসেছো? আর এই কথা শুনে ড্যানি একটু আপসেট হয়ে যায়। তবে তখনই সেখানে ওই বুড়ি মহিলার ছেলে চলে আসে এবং বুড়িকে নিয়ে যায়। আর এইদিকে আমরা দেখি ইনহু গেহুনকে জিজ্ঞাসা করে, তুমি তো একটা গেম জিতে 45 বিলিয়ন টাকা পেয়েছো, কিন্তু তারপর এই গেমে আবার ফেরত এসেছো কেন? গেহুন তখন বলে, ওটা তো আমার টাকা নয়, সেগুলো হচ্ছে এই গেমে যারা মারা গিয়েছে তাদের মৃত মানুষের টাকা, কারণ তাদের জীবনের বিনিময়ে আমি এই টাকাটা পেয়েছিলাম। আর আমি এই জন্য চাইনি কোনোভাবে সেই টাকা দিয়ে আমার নিজের জীবন বদলাতে। আর আমি এই জন্য এখানে এসেছি যাতে আরো কিছু মানুষ টাকার জন্য তাদের জীবন না দিয়ে দেয়। তবে তখন ইনহু গেহুনকে বলে, তুমি এই ব্যাপারটা একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছো। গেমটাতে এমনও ছিল না যে তোমাকে মারতে হয়েছে কাউকে বা ইচ্ছে করে তুমি মেরেছো কাউকে। এখানে যারা মারা গিয়েছে তারা স্বেচ্ছায় গেমের মধ্যেই মারা গিয়েছে, তারা তো সবকিছু নিয়ম কানুন জানতোই। বাট তখন গেহুন বলে, ইনহু তুমি চাইলে সবাইকে বাসায় পাঠিয়ে দিতে পারতে, কিন্তু তুমি তেমনটা করনি। ইনহু তখন বলে, দেখো, আমি এর জন্য এখানে থাকার জন্য ভোট দিয়েছি, কারণ এখানে অনেক মানুষজন রয়েছে যারা এই গেমটা খেলতে চাইছিল, যাদের বাইরে গেলেও মৃত্যু হবে, এখানে থাকলেও মৃত্যু। তো এই কারণে আমি তাদেরকে বাসায় পাঠাতে পারিনি, কারণ তারা এখান থেকে বাইরে গিয়েও হ্যাপিলি লাইফ লিড করতে পারতো না। উল্টো তাদের মনে হতো যে হয়তো এই গেমটা খেলে আমাদের জীবনটা সুন্দর হতে পারতো। আর এরপর চং তাদের দুজনকে বলে, যেহেতু
যেহেতু আমরা বর্তমানে এখানে রয়েছি তাহলে আমাদের পরবর্তী গেম নিয়ে প্ল্যান করা উচিত এবং আমাদের একটা টিম তৈরি করা উচিত। আর তখনই সেখানে লি নামের একটা ছেলে চলে আসে আর সে বলে প্লিজ আমাকে তোমাদের টিমে নিয়ে নাও, কারণ আমি একজন সাবেক মিলিটারি অফিসার ছিলাম। আর তখনই চ্যাং করে কি তার নিজের ট্যাটুটা দেখায়, মানে সে একজন মিলিটারি মেজর ছিল। তো এটা দেখার পরে লির অবস্থা খারাপ হয়ে যায় এবং স্যালুট দেয়। আর কিন্তু লি এর পর গেহুনকে বলে দেখো যেহেতু প্রথম গেমে তুমি সবাইকে সাহায্য করেছো তখন থেকে আমি তোমার ফ্যান হয়ে গিয়েছিলাম এবং আমি চাইতাম তোমার সাথে গেমটা খেলবো, তো প্লিজ আমাকে তোমার সাথে নিয়ে নাও। তো ওকে নিয়ে নেওয়া হয়। তো এর ফলে যেটা হয় গেহুনদের দলে 4 জন টিম মেম্বার হয়ে যায়। আর এদিকে থানোস তার টিমের মধ্যে জ্যাক নামের একটা ছেলেকে পেয়ে যায় যে কিনা একসময় ইউটিউবার ছিল। আর সে যখন ইউটিউবিং করতো তখন সে মানুষকে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি কেনার ব্যাপারে মোটিভেট করতো, কিন্তু সে একদিন ক্রিপ্টোকারেন্সির একটা বিশাল ফ্রডের মধ্যে পড়ে যায় এবং অনেক টাকা হারিয়ে ফেলে। আর বর্তমানে সে $1 বিলিয়ন লসের মধ্যে চলে গিয়েছে, মানে তার মাথার উপরে প্রায় $1 বিলিয়ন দেনা রয়েছে। এবং আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ও যখন ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টটা করেছিল তখন ওইটাতে ভিডিও আকারে ইউটিউবে দিয়েছিল। ওইটা দেখে কোরিয়ার অনেক মানুষই ক্রিপ্টোকারেন্সিতে ওই সময় ইনভেস্ট করেছিল, যার মধ্যে র্যাপার থানোস আর তার বন্ধুও ছিল এবং তাদেরও টাকাগুলো ডুবে গিয়েছিল। আর এই জন্যই তারা এই গেমটাতে এসেছে। তো এই জন্য থানোস যখন ওকে এই টাকা সম্পর্কে জিজ্ঞাসা করে তখন ওই ইউটিউবার ক্লিয়ার বলে দেয় আমার কাছে তো কোনো টাকা নেই, টাকা থাকলে কি আর আমি এই গেম খেলতে আসি। তো এটা শোনার পরে থানোসের মাথা গরম হয়ে যায় আর সে জ্যাককে বুলি করা শুরু করে। তবে জ্যাকও ছিল কম নয়, এই কারণেও করে কি ওদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। কিন্তু যেহেতু জ্যাক একা ছিল আবার থানোসের সাথে তার একটা ফ্যান ছিল, তো এর জন্য তারা দুজন মিলে জ্যাককে আচ্ছা রকম ধলাই দিতে শুরু করে। তবে তখনই সেখানে সাবেক ফ্রন্টম্যান ইনহু চলে আসে এবং থানোস আর তার বন্ধুকে থামার জন্য বলে। তবে যেহেতু তারা কোনোভাবেই থামতে চাচ্ছিল না এই জন্য তারা উল্টো করে কি মাথা গরম করে ইনহুর উপরে হামলা করার চেষ্টা করে। তবে ইনহু তার স্কিলের সাহায্যে থানোস এবং তার বন্ধুকে আচ্ছা রকম ধলাই করে দেয় এবং তাদের দুজনের 12টা বাজিয়ে দেয়। তো এই বিষয়টা দেখার পরে তারা এখানে সবাই অনেক খুশি হয়ে যায় এবং তারা তাদের বাহাদুরির জন্য তালি দেওয়া শুরু করে। তো এরপর যখন রাত হয়ে যায় তখন আমরা দেখতে পাই সবাই টাকাগুলোর দিকে তাকিয়েছিল কারণ তারা সবাই মনে করছিল যে সে উইনার হবে। বাট তখনই ইনহু চলে আসে গেহুনের সাথে কথাবার্তা বলার জন্য। আর এই কারণে ইনহু এসে প্রথমে তার কাছে ক্ষমা চায় আর বলে আমি তোমার সাথে অনেক রুড ব্যবহার করেছিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। বাট তখন গেহুন তাকে বলে আমিও তোমার সাথে এত ভালো ব্যবহার করিনি, তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। বাট তারপরে ইনহু করে কেউ লাইফ সম্পর্কে বলা শুরু করে, মানে ইনহু এখানে সত্যি কথাই বলে। ইনহু এখানে বলে যে আমার ওয়াইফের বিশাল একটা প্রবলেম ছিল, তার লিভার নষ্ট হয়ে গিয়েছিল আর এটা ঠিক করতে অপারেশনের জন্য অনেক টাকার দরকার ছিল। আর তখন আমি টাকা জোগাড় করার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। তবে পরবর্তীতে আমি জানতে পারি আমার ওয়াইফ প্রেগনেন্টও ছিল আর তখন আমি তাকে অ্যাবর্শন করার পরামর্শ দিই, কিন্তু কোনোভাবেই সে অ্যাবর্শন করাতে চাইছিল না এবং সে বলছিল অ্যাবর্শন করানোর চেয়ে আমি যদি মরে যাই সেটাই আমার জন্য ভালো হবে। তবে আমি বুঝতেই পারছিলাম না এতগুলো টাকা আমি কোথা থেকে ম্যানেজ করব। বাট তখনই একটা লোক আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিল, কিন্তু সবাই মনে করেছিল আমি আমার সার্ভিসের বিনিময়ে ঘুষ নিয়েছি, কিন্তু যদিও আমি ওই জায়গাতে বছরের পর বছর ইমানদারি নিয়ে কাজ করেছিলাম, কিন্তু তারপরেও মিথ্যা ফাঁসিয়ে ঘুষ নেওয়ার অপরাধে আমাকে বের করে দেওয়া হয়েছে। আর এই কারণে ফাইনালি এই জায়গাটাকে আমার বেস্ট মনে হয়েছে, কারণ আমার অনেক বেশি টাকার দরকার, কারণ আমি যে কোনো হয়তো আমার ওয়াইফ এবং বাচ্চাকে সেভ করতে চাই। আর এই জন্য আমি নিজেই গেমের মধ্যে জয়েন করেছি। আর আমি জানি তুমি যেটা চিন্তা করছো এটাও ঠিক, মৃত্যুর খেলা দিয়ে টাকা কামানো একদমই উচিত নয়, কিন্তু এখানে আমার কিছু করারও নেই। আর এই দিকে আমরা দেখতে পাই কিছু গার্ড যখন লাশদের বডি থেকে অর্গান বের করার চেষ্টা করছিল তখন সেখানে তারা ভালো অর্গান পাচ্ছিল না, বেশিরভাগ অর্গানেই সমস্যা ছিল। তো এটা নিয়ে একটা গার্ড যখন ডিসকাস করা শুরু করে তখন আরেকজন বলে সমস্যা হচ্ছে লাশগুলো আমরা অনেক লেটে পাই, কিন্তু কেউ একজন এই লাশগুলোকে আগেই হেডশট দিয়ে মেরে ফেলছিল, তো এই কারণে তাদের অর্গান দ্রুত নষ্ট হয়ে যাচ্ছিল। আর এরপর তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে তাদের বর্তমান বস ব্ল্যাক মাস্কের সাথে কথা বলা শুরু করে। ব্ল্যাক মাস্ক হচ্ছে বর্তমানে যে লিডার হলো ফ্রন্টম্যানের পরে। তো সে এখন বের করার চেষ্টা করে যে কোন বেইমান গার্ড রয়েছে যে তাদের লস করার চেষ্টা করছে, মানে কি হেডশট মারছিল। আর তখনই সিসিটিভি ফুটেজ চেক করে তারা দেখতে পায় সবগুলো হেডশট করছিল নাম্বার 11। তো এর মানে হচ্ছে গত পর্বে আমরা এই মেয়েকে কত খারাপ মনে করেছিলাম আর যে পায়ে গুলি করছিল তাকে আমরা ভালো মনে করছিলাম, কিন্তু বাস্তবে এটা না, পায়ে গুলি করছিল এই জন্য যাতে ওর অর্গানগুলো নিতে পারে, কিন্তু মেয়ে এটা জানতে এর জন্য হেডশট দিয়ে দিচ্ছিল। তো যাই এরপর যখন ব্ল্যাক মাস্ক মেয়েকে ডাকে আর এরপর সে মাস্কটা খুলে ফেসটা শো করে, তো ব্ল্যাক মাস্ক তখন তাকে জিজ্ঞাসা করে তুমি আমাদের লস কেন করাতে চাচ্ছ, তুমি হেডশট দিয়ে সেখানে কেন সবাইকে মেরে ফেলছো। আর মেয়ে তখন তাকে বলে দেখুন ওই সমস্ত মানুষগুলো তখনও জীবিত ছিল আর এই কারণে বাধ্য হয়ে তাকে আমার হেডশট মারতে হয়েছে। কিন্তু ব্ল্যাক মাস্ক তাকে তখন বলে তুমি আমাকে জ্ঞান দিও না, তোমাকে আমি কোরিয়ার পাশে খুব আহত অবস্থায় পেয়েছিলাম এবং তোমাকে সেভ করে নতুন একটা জীবন দিয়েছি। আমি জানি তুমি খুব ভয়ঙ্কর একটা স্নাইপার ছিল উত্তর কোরিয়ার, আর এই স্নাইপার স্কিল কাজে লাগিয়ে তুমি নর্থ কোরিয়ার বিশাল একটা আর্মি টিমকে শেষ করে দিয়েছিলে, কিন্তু ওই ফাইটিং এ তুমি নিজেও আহত হয়ে গিয়েছিলে আর পরবর্তীতে তোমার নতুন জীবনটা কিন্তু আমিই দিয়েছিলাম। আর আমি এটাও খুব ভালো করে জানি নর্থ কোরিয়ার সেই ফাইটে তুমি তোমার মেয়েকেও হারিয়ে ফেলেছিলে। বাট তখন মেয়ে বলে দেখুন মানুষকে মারার কাজটা আমাকে ফ্রন্টম্যান দিয়েছে, আমি আপনার কাছ থেকে নেইনি। বাট তখন ব্ল্যাক মাস্ক বলে ফ্রন্টম্যান এখন আর কিছুই জানতে পারবে না, কারণ সবকিছু বর্তমানে আমার আন্ডারে এবং আমার বর্তমান টিম অনেক বেশি শক্তিশালী। বাট তখনই মেয়ে বলে দেয় ফ্রন্টম্যান আমাকে এটা ক্লিয়ারলি বলে দিয়েছে যে আমাকে পৃথিবীর আবর্জনাগুলোকে একবারে শেষ করে দিতে হবে আর আমি আমার কাজ ইমানদারির সাথেই করছি। বাট ব্ল্যাক মাস্ক তখন বলে আরে ওদের তো আমি এমনিতেই মেরে ফেলবো, কিন্তু অর্গানটা নিতে দাও। আর এরপর সে আরো বলে আমি যদি ওদেরকে জীবিত রেখে ওদের বডি থেকে ভালো অর্গানগুলো বের করতে পারি এবং সেগুলো দিয়ে তোমাদের মতো লোকদের সাহায্য করতে পারি এতে তোমার সমস্যা হওয়ার তো কথা নয়। তবে আমরা দেখতে পাই মেয়ে তার কথা কোনো উত্তর না দিয়ে সেখানে
সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই জুনহু, মানে ওই যে সাবেক ডিটেকটিভ, আই মিন ওই যে ফ্রন্টম্যানের ভাই, সে তার অফিসে এসেছে, তার বস তাকে ডেকেছে। আর তাকে দেখার পরে তার বস চিৎকার করা শুরু করে, কারণ সে জুনহুকে কয়েকদিনের জন্য একদমই দেখতে পায়নি। আর আমরা তো জানি সে তো গেহুনের দলে যোগ দিয়েছে। তো জুনহু তখন আবারও বলে যে দেখুন, আপনার উচিত আমাকে সাহায্য করা ওই দ্বীপটা খুঁজে বের করার জন্য, এবং ওই গেমটা বন্ধ করার জন্য আপনার উচিত কমিশনারকে সুপারিশ করা, এবং আমাদের টিম নিয়ে ওই আইল্যান্ডগুলো খুঁজে বের করা উচিত। আর এরপর সে চলে আসে কমিশনারের কাছে এবং কমিশনারকে সবকিছু খুলে বলে। তবে তখন উল্টো কমিশনার রেগে যায় এবং বলে, তোমার এই ঘোড়ার গল্প আমি অনেক আগেও শুনেছি, তার মানে হচ্ছে তোমার মাথায় সমস্যা, তুমি ভালো একটা মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাও, আর তুমি একটা আবল তাবল কথা বলছো, এরকম কোনো গেম রিয়েল লাইফে এক্সিস্ট করে না। আর এই কথা বলেই কমিশনার সেখান থেকে বেরিয়ে যায়। আর কমিশনার চলে যাওয়ার পরে জুনহুর সিনিয়র তাকে সোজাসুজি জানিয়ে দেয়, দেখো তোমাকে নতুন একটা চাকরি খুঁজে নিতে হবে, আমি তোমাকে আমার আন্ডারে রাখতে পারবো না, অনেক রিস্ক হয়ে যাচ্ছে, আমার নিজের চাকরি চলে যাবে। তো এখান থেকে বেরিয়ে জুনহু করে কি ডেভিডকে কল দেয়, আই মিন মনে করে যে ওদের টিমের আরেকজন, এবং তারা দুজন খুব ভালো করেই জানতো পুলিশ তাদেরকে কোনো সাহায্য করবে না। তো এই জন্য তারা দুজন করে কি দুইটা টিম হয়ে দুই দিকে দ্বীপ খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়, যাতে তারা দ্রুত আইল্যান্ডটিকে বা দ্বীপটাকে খুঁজে বের করতে পারে। তো এরপর ডেভিডে সেই কথাটা কামিকে জানায়, মানে জেলেকে। আর কামি বলে, হ্যাঁ আমরা আইল্যান্ড খুঁজতে যাব, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আমরা 2 দিনের আগে কোনোভাবেই সেখানে যেতে পারবো না, কারণ সমুদ্রের মধ্যে এখন উত্তাল ঢেউ রয়েছে। কিন্তু ডেভিড তখন তাকে বলে, এইদিকে আমার বন্ধু অনেক বিপদে রয়েছে, যে কোনো সময় তাকে মেরে ফেলা হতে পারে। আর তখন কামি বলে, হ্যাঁ আমি অনেক বিপদের মধ্যে আছি, তাকেও যে কোনো সময় মেরে ফেলা হতে পারে। আর তখন ওই জেলে কামি বলে, হ্যাঁ আমি গেহুন সম্পর্কে তোমাদের কাছ থেকে শুনেছি, আগেও জেনেছি সেই গেমটা জিতেছিল, আর জুনহু আমাকে সব বলেছে, তবে ওর কথা আমার খুব একটা বিশ্বাস হয়নি। বাট ডেভিড তখন বলে, হ্যাঁ আমারও প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু আমাকে বাধ্য করা হয়েছে বিশ্বাস করানোর জন্য, কারণ ওই গেমের একটা সেলসম্যান আমাকে আচ্ছা রকম ধোলাই তো দিয়েছে, এবং সে এতটা ভয়ঙ্কর ছিল যে আমার বসকেও খুন করে দিয়েছে। আর তখন জেলে কামি বলে, আচ্ছা ভালো হয়েছে, সমস্যা নেই, আমরা এই কাজটা করবো, কারণ আমাদের কাছে এখন একটা বিশাল টিম রয়েছে, অস্ত্র রয়েছে, আমাদের চাইলেও কেউ সহজে আর মারতে পারবে না। আর এইদিকে আমরা দেখতে পাই নতুন গেমের জন্য প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গিয়েছে, আর সবাই ট্রায়াঙ্গেল চুজ করার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে যায়। আর এরপর যখনই গেহুন গিয়ে প্রথম বক্সটা হাতে নেয়, সে দেখতে পায় ট্রায়াঙ্গেলের বক্সটা ওপেন করতে সেখানে ছোট ছোট অনেকগুলো ট্রায়াঙ্গেল রয়েছে, মানে এটা বের করা অসম্ভব। তো এটা দেখে ওর মাথা তো গরম হয়ে যায়, বুঝতে পারছিল না কি করবে। আর তখন সমস্ত মানুষ যখন দেখে এই ট্রায়াঙ্গেল সিলেক্ট করে ওরা আরো বিপদে পড়েছে, ওরা চিল্লাচিল্লি শুরু করে, আর এতে গেহুন তো মারাত্মক ভয় পেয়ে যায়। বাট তখনই ওর চোখ খুলে যায়, আর আমরা জানতে পারি এটা জাস্ট একটা স্বপ্নই ছিল। আর এইদিকে আমরা দেখি ড্যানি এসে সোজা জ্যাকের সাথে মিট করে, কারণ জ্যাকি ছিল তার বাচ্চার বাবা, আই মিন ওই যে ইউটিউবার, মানে ওই ইউটিউবার শালা করেছে কি প্রলোভন দেখিয়ে ম্যাডারে প্রেগনেন্ট করে দিচ্ছে। তো যাই হোক জ্যাক এখানে ড্যানি নামের ওই মেয়েকে দেখে তো পুরোপুরি শক হয়ে যায়। আর এরপর সে যখন জানতে পারে ড্যানির পেটে এখনো বাচ্চা রয়েছে, তখন সে তাকে জিজ্ঞাসা করে, তুমি না অ্যাবর্শন করতে গিয়েছিলে? তখন ড্যানি বলে, আমি অ্যাবর্শন করতে গিয়েছিলাম, কিন্তু অ্যাবর্শন করিনি, কারণ আমি চাই এই বাচ্চাটাকে জন্ম দিতে, এবং আমি তাকে লালন পালন করতে চাই, আর এই গেম থেকে আমি অনেকগুলো টাকা উইন করতে যাচ্ছি, আর এই জন্য আমার তোমাকে আর প্রয়োজন হবে না। কিন্তু জ্যাক বলে, দেখো বাচ্চাটা আসলে তো টাকার প্রয়োজন হবে, কিন্তু আমি তো সকল টাকা হারিয়ে ফেলেছি। বাট তখন ড্যানি বলে, আমার তো তোমার টাকার দরকার নেই, আমি জানি তুমি এমনি আমাকে সাহায্য করতে পারবে না, আমি নিজে গেম জিতে তারপর আমার ছেলেকে লালন পালন করবো। তো যাই হোক এরপর সমস্ত প্লেয়ারদেরকে পরের গেমের জন্য রেডি হতে বলা হয়, এবং তাদের সবাইকে একটা প্লেগ্রাউন্ডের মধ্যে নিয়ে আসা হয়। আর এই গেমটা দেখে গেহুন বুঝতে পারে যে এটা হুবহু সেই গেমটা না, গেমের নিয়ম চেঞ্জ হয়ে গিয়েছে, এটা আলাদা গেম, এবং সে সবাইকে বলে, দেখে এটা মনে হয় আলাদা গেম। বাট তখনই আঙ্কেল জন এসে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং বলে, তুমি কোনো কাজেরই নাও, তুমি সবসময় আমাদেরকে ভুল ইনফরমেশন দাও। এই জন্য তারা প্রচন্ড রেগে গিয়ে গেহুনকে মারার জন্য তেড়ে আসে, কিন্তু তখনই ইনহু তাদের সামনে দাঁড়িয়ে যায়, এবং তোমরা তো জানো ইনহুর তো পাওয়ার রয়েছে, মোটামুটি ভালোই মারামারি করতে পারে, এই জন্য সবাই ভয় পেয়ে চলে যায়। তো যাই হোক এরপর তাদের সবাইকে 5 জন করে একটা টিম বানাতে বলা হয়, আর আমরা দেখতে পাই গেহুনের টিমে অলরেডি 4 জন তো রয়েছে, তাদের শুধুমাত্র একজন মেম্বারের দরকার ছিল। আর এই দিকে জ্যাক এসে ড্যানিকে বলে, আমার টিমে প্লিজ জয়েন করো, বাট ড্যানি কোনোভাবে ওর টিমে যেতে চাইছিল না। বাট তখন জ্যাক বলে, দেখো আমার উপর রেগে থেকো না, আমার উপর তখন অনেকগুলো লোক লেগেছিল, এই কারণে আমি তোমার সাথে দেখা করতে পারিনি, তোমার সাথে যোগাযোগ পর্যন্ত করতে পারিনি। বাট ড্যানি তখন বলে, আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না, আসলে তুমি যখন থেকে গায়েব হয়ে গিয়েছিলে তখন থেকে তোমার উপর আমার বিশ্বাস উঠে গিয়েছে, আমি তো মনে করেছিলাম তুমি হয়তো মারাই গিয়েছো, কিন্তু তুমি বেঁচে রয়েছে এটা দেখে আমি অনেক আশ্চর্য হয়েছি। আর এরপর আমরা দেখতে পাই ওই ট্রান্সজেন্ডার ক্যাটকে, আই মিন হিজলাকে, এবং তার কাছে একটা মেয়ে এসে অ্যাপ্রোচ করে যে আমাকে তোমার টিমে নাও প্লিজ, আমরা একটা টিম করি। ক্যাটও রাজি হয়ে যায়। আর এইদিকে আমরা দেখি গেহুন একটা মিলিটারি অফিসারকে যখন টিমে নেওয়ার প্রিপারেশন নিচ্ছিল, তখনই ওই প্রেগনেন্ট মেয়ে ড্যানি আসে এবং বলে, আমি যেহেতু প্রেগনেন্ট, কেউ আমাকে নিতে চাচ্ছে না, তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আমাকে আপনাদের টিমে নিয়ে নিন। তো এই কথা শোনার পরে ইহুন এবং গেহুনের মায়া লাগে এবং ওকে টিমে নিতে রাজি হয়ে যায়। আর এইদিকে আমরা দেখি ক্যাটের টিমে পার্ক আর গং এসে জয়েন করে, মানে ওই মা বেটা। তবে তখন ওই জ্যোতিষী নামের যে মেয়েটা ছিল সে একরকম জোর করে ওদের আরেক নম্বর মেম্বার হয়ে যায়, মানে লাস্ট মেম্বার। তো যাই হোক এরপর 5 জন করে টিম বানানোর পরে তাদের সবাইকে গেমের নতুন নিয়ম বলা হয়। তবে এটা সম্পূর্ণ নতুন গেম হলো আগের গেমের আদলেই বানানো হয়েছিল, এবং তাদেরকে বলা হয়েছিল তোমাদের 5 জনের পায়ে একে অন্যের সাথে শক্ত করে বেঁধে ফেলা হবে, এবং তোমাদের সবাইকে আস্তে আস্তে এই পুরো গোল জায়গাটা ঘুরতে হবে, এবং যেখানে যে খেলা আছে সেটা খেলতে হবে। 5টা গেম থাকবে, মোট 5 জনের 5টা গেম খেলতে হবে, এবং 5 মিনিটের মধ্যে এই গেমটা কমপ্লিট করতে হবে, আর করতে পারলে তাহলে তোমরা উইন হয়ে যাবে। তো এগুলো শোনার পরে প্রত্যেকটা টিম মেম্বার ডিসকাশন করা শুরু করে যে কে কোন গেমে এক্সপার্ট এবং কিভাবে তারা দাঁড়াবে, মানে কোন সিরিয়ালে কে থাকবে। তো এরপর
যখন গেমটা শুরু হয় প্রথম টিম গেম খেলার জন্য রেডি হয়ে যায় আর তখন তাদের সামনে আরেকটা টিম চলে আসে, মানে দুই টিম দুই দিক থেকে গেমটা খেলবে। তো এখানে প্রথম টিম সেই কার্ড গেমটা খেলার পরে প্রথমবারই জিতে যায় আর এরপর তারা সামনের গেম খেলার জন্য এগিয়ে যায়। আর এইদিকে অন্য টিমটা এখনো তাদের কার্ড গেমে আটকে ছিল। তবে এরপর যখন প্রথম টিম তাদের স্টোন গেম খেলা ট্রাই করে তারা প্রথমে এটা মিস করে ফেলে। আর ওই স্টোনটা আনতে তাদের তো সবার একসাথে যেতে হবে আর এটা খুবই রিস্কি কাজ ছিল। তবে তারপরেও কোনো মতো স্টোনটা এনে তারা গেমটা উইন করে ফেলে। আর 3 নম্বর গেমের মধ্যে তাদের মার্বেলের মতো করে হাতের উল্টা পাশে নিয়ে ক্যাচ খেলতে হবে, মানে বিষয়টা বাংলাদেশের 5 গুটি খেলা আর কি। তো তোদের মধ্যে একটা মেয়ে ছিল, সে খুব সহজে গেমটা করে ফেলে আর এর জন্য 3 নম্বর গেমটাও তারা জিতে যায়। আর এরপর পরবর্তী গেম খেলার জন্য এগিয়ে যায়। আর 4 নম্বর গেমে তাদেরকে লাটিম দেওয়া হয় যেটা ঘোরাতে হবে। তো প্রথমবার তারা লাটিম ঘোরাতে ব্যর্থ হলো, পরে তারা খুব সহজে ঘুরে ফেলে। তো এইভাবে তারা 4 নম্বর গেমটা উইন করে। তবে দ্বিতীয় টিমটা এখনো 2 নম্বর গেমে আটকে ছিল আর তখনই তাদের সময় শেষ হয়ে যায় এবং তাদেরকে শুট করে মেরে ফেলা হয়। আবার এইদিকে প্রথম টিমটাও 4 নম্বর গেমে আটকে গিয়েছিল, তো এই জন্য তাদেরকেও শুট করে মেরে দেওয়া হয়। তো যাই হোক, এখানে বুঝতেই পারছো দুটো টিমকে মেরে ফেলা হলো। তো এটা দেখে সবাই ভয়ে পড়ে যায়, কারণ তারা বুঝতেই পারছিল না তাদের সাথে কি হবে। এর আগে তো এক টিম জিততো এক টিম হারতো, কেউ তো বেঁচে যেত, কিন্তু এখানে 2 টিমকে মেরে ফেলা হয়েছে। তো এই অবস্থা দেখে থানোস প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সেই কলিকে একটা নেশার ওষুধ খেয়ে ফেলে। আর তখন এটা দেখে পাশের জন্য বলে, প্লিজ আমাকে একটা নেশার ওষুধ দাও, আমারও হাত পা কাঁপছে। তো থানোস কলিকে ওকে একটা নেশার ওষুধ দেয় আর নেশার ওষুধটা খাওয়ার পরে ওর ভিতরে একটা জোশ চলে আসে। আর এরপর আমাদের দেখানো হয় এই গেমের মধ্যে যতগুলো লোক মারা গিয়েছে তাদের লাশগুলো বক্সের মধ্যে ভরে নেওয়া হচ্ছিল। আর এরপর একজন লোককে দেখানো হয় যে এখনো মারা যায়নি, এই জন্য ওকে বক্সের মধ্যে ভরে ওই কফিনের মধ্যে একটা ক্রস চিহ্ন এঁকে দেওয়া হয়, তার মানে ওর অর্গান গুলো ভালো রয়েছে। বাট তখনই সেখানে মেয়ে চলে আসে এবং হেডে এবং পেটে শর্তে সেখানে মেরে ফেলে। তো এটা দেখার পরে ব্ল্যাক মাস্কের যতগুলো গার্ড এখানে ছিল তারা প্রচন্ড রাগ করে মেয়ের উপর। আর আমরা দেখতে পাই ব্ল্যাক মাস্কও কিন্তু ক্যামেরার মাধ্যমে জিনিসগুলো বসে বসে দেখছিল। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই ওই হিজলা ক্যাটের টিমের পালা ছিল, কিন্তু সবাই অনেক ভীত ছিল। কিন্তু তখন গঙ্গার পার্ক করে কি ওদের সাথে কথাবার্তা বলে সবাইকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কেউই শান্ত হতে পারছিল না। কিন্তু ওই সময় ক্যাট করে কি তাদেরকে উৎসাহ দিয়ে বলে যে কোনো হয়তো আমরা গেমটা জিতেই ছাড়বো, কোনো টেনশন করবে না। তো এরপর তারা যখন প্রথম গেমটা খেলতে সামনে যায় তখনই ম্যাডি নামের মেয়েটা কোনোভাবেই কার্ডটাকে উল্টাতে পারছিল না। তো ক্যাট তখন তাকে পরামর্শ দেয় তুমি কার্ডটাকে উল্টা করো, তাহলে সহজে এটাকে ঘোরাতে পারবে। তো এমনটা করলেই ওইটা ঘুরে যায় এবং ওরা প্রথম রাউন্ডটা জিতে যায়। আর দ্বিতীয় গেমটার মধ্যে পার্ক সে পাথর গেমটাও খেলে, তো প্রথমবার ফেল করে, বাট ক্যাট তখন সবাইকে শান্ত থাকার পরামর্শ দেয় এবং ধীরে ধীরে আবার পাথরটা ব্যাক নিয়ে আসে। আর তারপর পার্কের মা পার্ককে বলে তুই সেই সকল শত্রুদের কথা চিন্তা কর যারা তোর টাকা মেরে দিয়েছে। তো এই কথা মনে করে পার্ক যখন আবার পাথরটা মারে সে জিতে যায়। আর 3 নম্বর গেম ছিল হচ্ছে ওই যে 5 গুটি খেলতে হবে মায়ের, সবগুলো একবারে ক্যাচ করতে হবে, তবে কোনোভাবেই মা এটা করতে পারছিল না। আর তখন পার্ক তার মাকে বলে তুমি ওই মেয়েটার কথা চিন্তা করো যে মেয়েটার জন্য আমার বাবা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। তো এটা শুনে গং মানে মায়ের প্রচন্ড রাগ হয় এবং সে যখন এরপর চেষ্টা করে একবারই 5টা গুটি ধরে ফেলে। তো বুঝতেই পারছো শত্রু থাকা মানে আশীর্বাদ। তো যাই হোক, এরপর 4 নম্বর গেমটাতে আমরা দেখতে পাই চানি নামে সেই জ্যোতিষী যেভাবেই হোক করতো লাটিমটা ঘোরাতে হবে, কিন্তু ও এত ভয়ের মধ্যে ছিল যে লাটিমটা সুতায় লাগাতে পারছিল না। আর ক্যাট তখন ওকে সাহায্য করতে যায়, কিন্তু চানি তখন ওর উপরে চিল্লাচিল্লি শুরু করে দেয়। সে আসলে কারো সাহায্য নিতে চাইছিল না এবং সে ভয়ের মধ্যে এতটাই ভেঙে পড়েছে যে সে কান্নাকাটি শুরু করে। সে বলে আমাদের এখন সবাইকে মরতে হবে। বাট ক্যাট তখন ওই কথা শোনার পরে করে গাল অনেকগুলো চর দেয়। আর বুঝতেই পারছে এরকম একটা ট্রান্সজেন্ডারের চর খেলে কি অবস্থা হবে। এবং তারপর ক্যাট বলে এই কাজটা তুই এখন কমপ্লিট করবি, নয়তো এই লাটিম দিয়ে তোর চোখ কানা করে দেবো। তো এরপর ওই জ্যোতিষী প্রচন্ড ভয় পেয়ে যায় এবং লাটিমটাও কোনো মতো ঘোরাতে পারে এবং উইন করে ফেলে। তো ওরা জিতে যাওয়ার পর অনেক খুশি হয়, বিজয় সেলিব্রেট করে এবং ওদের বিজয় দেখে সবাই সেলিব্রেট করা শুরু করে। আর এরপর 5 নম্বর বা লাস্ট গেমটাতে যে জিনিসটা রয়েছে এটাকে ফুটবলের মতো 5 বার পায়ের উপর মাটিতে না পড়ে মারতে হবে। তো কেট তখন ওদের সবাইকে বলে তোমরা সবাই অন্যদিকে ঘুরো, আমার দিকে কেউ তাকেও না, তাহলে আমার চাপ পড়ে যাবে। তো এরপর সবাই যখন অন্যদিকে ঘুরে ও একবারেই 5টা রাউন্ড কমপ্লিট করে ফেলে। তো এটা দেখে সবাই হ্যাপি হয়ে যায়, সবাই সেলিব্রেট করা শুরু করে, কারণ প্রথম কোন টিম এইখান থেকে জান নিয়ে বেরোলো এই গেম থেকে এবং তারা বুঝতে পারে তারাও হয়তো পারবে। আর এই কারণে সবাই এই জয়কে নিজেদের জয় হিসেবে উদযাপন করে। আর এরপর আমরা দেখি সময় থাকতে থাকতে ক্যাট এবং তার পুরো টিমটাও সার্কেলটা কমপ্লিট করে ফেলে এবং তারা সবাই বেঁচে যায়। আর তারপর প্রত্যেকটা টিম এভাবে গেম খেলে, অনেকগুলো টিম জিতে যায়, তবে দুর্ভাগ্যবশত কিছু টিম হেরে যায় এবং তাদেরকে মেরে ফেলা হয়। আর এইভাবে লাস্টে চলে আসে গেহুনের টিমের পালা। তবে এখানে যখন গেহুন দাঁড়িয়েছিল তখন সে প্রথম টিমকে অল দ্য বেস্ট বলে, মানে ওদের সামনের টিমকে, যাতে 2টা টিম একসাথে উইন হতে পারে, কেউ তো কার প্রতিদ্বন্দ্বী না এখানে। বাট তখন ইনহো গেহুনকে বলে তুমি হচ্ছে একজন চ্যাম্পিয়ন, সো এই গেমটা আমরা যে কোনো ভাবেই জিতে ছাড়বো। তো এরপর তারা যখনই প্রথম গেমটা খেলতে যায় তখনই ড্যানি করে কি প্রথমবারই কার্ডটা উল্টে ফেলে এবং গেমটা জিতে যায়। আর এরপর তারা যখন দ্বিতীয় গেমটার কাছে যায় তখন চাই একবার ওই পাথরের গেমটা জিতে যায়। আর 3 নম্বর গেমে যে ওই তোমার 5 গুটি সেটা লি একবারেই পুরো কমপ্লিট করে ফেলে। তো লি এটা কমপ্লিট করার পরে বলে যেহেতু এটা মেয়েদের গেম, ছোটবেলাতে আমি আমার বোনের সাথে এই গেম অনেক খেলেছি, তাই আমি এটা এক্সপার্ট। এরপর 4 নম্বর গেমটাতে যখন আসে তখন ইনহুকে লাটিমটা ঘোরাতে হবে, সময় অনেকটা রয়েছে কারণ ওরা সব একবারেই পেরেছে। তো বাট তখনই দেখা যায় ইনহু প্রথমবার যখন লাটিমটা মারে ঘোরানো ট্রাই করে সে ফেল করে। এরপর যখন আবারও নেয় তখন ওটা চলে যায় পেছন দিকে আর তারপর তাদের ঘুরে আবার নিয়ে আসতে হয়। এরপর যখন সে 3 নম্বর বার মারার চেষ্টা করে তখনও সে ফেল করে। তো ইনহু তখন অনেক ভয় পেয়ে যায়, নিজেকে চর মারা শুরু করে, নিজেকে দোষ দেওয়া শুরু করে। বাট গেহুন তখন ওকে এমনটা করতে মানা করে এবং বলে তুমি তো কখনোই অবশ্যই লাটিম খেলা খেলেছো ছোটবেলায়। ইনহু বলে হ্যাঁ। তো বলে তুমি মনে করে সেইভাবে লাটিম ঘোরানো ট্রাই করো। তো ইনহু
ঘুমের পর সেই কথা মনে করে লাটিম ঘোরানো ট্রাই করে এবং ওরা পেরে যায়। আর তারপর আসে সবার লাস্ট গেম। তো 5 নম্বর গেমে যখন আসে তখন গেহুন গেমটা শুরু করে 5টা বার ফুটবলের মতো মারতে হবে এবং সে সহজে 4 বারের মতো মারে, কিন্তু 5 নম্বর বারে ওই জিনিসটা যখন পাটা টাচ করতে হবে সেটা দূরে চলে যায়। বাট ওই সময় ইনহু বুদ্ধি খাটিয়ে গেহুনের সাথে ওর পা তো বাধা, ওর পাটা করে কি ওর নিজের পা এগিয়ে নেয়, তো গেহুনের পা এগিয়ে যায় এবং ওই বলটাকে টাচ করিয়ে দেয় বা ওই জিনিসটাকে টাচ করিয়ে দেয়। এই কারণে সময় থাকতে ওরা গেমটাকে উইন করে ফেলে, কিন্তু ওদের যে সামনের টিমটা ছিল তারা হেরে যাওয়ার কারণে তাদের সবাইকে মেরে ফেলা হয়। তো বুঝতেই পারছো স্কুইড গেম আরো ইন্টারেস্টিং হতে চলেছে। তবে আজকের মতো বিদায় নিচ্ছি এবং স্কুইড গেমের পুরো সিরিজটা আমরা আর 2টো ভিডিওর মাধ্যমে শেষ করে দেবো এবং আশা করছি আগামীকালও তোমরা আরেকটা ভিডিও পেয়ে যাবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো। এবং আরেকটা ব্যাপার বলি, আমি রিয়েল লাইফে কি করে না করি সেগুলো কিন্তু আমি মোটামুটি একটা ডায়েরি হিসেবে রেখে দিই স্মৃতি হিসেবে। তো আমার একটা পেজ রয়েছে SavSport20। তোমরা যারা ফ্রি ফায়ারের আমল থেকে আমার সাথে আছো তারা চেন অবশ্যই পেজটা, এই পেজটাতে তোমরা একটু ফলো দিয়ে দিও বা লাইক দিয়ে দিও, তাহলে হবে কি আমি ডেইলি লাইফে কি কি করছি তোমরা সে সম্পর্কে আপডেট পাবে। আর পেজটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আল্লাহ হাফেজ।